অর্গানাইজেশন অফ ক্রোমোজোম, আমি এই ক্লাসটা তোমাদের নিচ্ছিলাম, তাই না? এখানে প্রথমে আমি বললাম যে কেমিক্যাল অর্গানাইজেশন অফ ক্রোমোজোম, সাইটোজেনেটিক্স এবং ক্রোমোজোম কি, এই জিনিসগুলো আমি একটু আলোচনা করেছিলাম, ঠিক আছে? মাঝে মাঝে তোমরা দুই একজন আনমিউট করে রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো। প্রোক্যারিওটিক ক্রোমোজোম কি, ইউক্যারিওটিক ক্রোমোজোম কি, এটা আমরা আলোচনা করেছিলাম। কেমিক্যাল কম্পোজিশন অফ ইউক্যারিওটিক ক্রোমোজোম, এটা আমরা খুব শর্টলি বলেছিলাম, জেনেটিক ম্যাটেরিয়াল এবং নন জেনেটিক ম্যাটেরিয়াল। কেমিক্যাল ইউক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের কেমিক্যাল অর্গানাইজেশন থাকে, একটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে নন জেনেটিক ম্যাটেরিয়াল। তারপর বলেছিলাম জেনেটিক ম্যাটেরিয়াল গুলো কি কি, ডিএনএ এবং আরএনএ। তারপরে আলোচনা করেছিলাম সাব ইউনিটস অফ নিউক্লিওটাইড, তারপরে নিউক্লিওটাইড গুলো কি কি, এগুলো আমরা আলোচনা করেছিলাম। ডাবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ, ওয়াটসন ক্রিকের এই স্ট্রাকচারটা আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এই ডাবল হেলিকাল স্ট্রাকচারটা তোমরা এইচএসসি তেও যথেষ্ট ভালোভাবে আমার মনে হয় বুঝতে পেরেছিলে এবং খুব ভালোভাবে তোমরা ব্রেনে ঢুকিয়েছিলে এবং মনে হয় খুব ভালোভাবেই খাতার মধ্যে লিখে এসেছে, A+ নিয়ে এসেছিলে। আচ্ছা, ডাবল হেলিকাল স্ট্রাকচারটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তারপর ডাবল হেলিকাল স্ট্রাকচার অফ ডিএনএ, এই যে এই জায়গাটা আমরা তোমাদেরকে একটু আবার কুইক বলে দিই যে মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ, এই দুটার মধ্যে তোমাদের অনেক সময় কনফিউশন ছিল। একটু রেসপন্স করবে কি? জি ম্যাডাম। এই জিনিসটা আমাদের তোমাদের সমস্যা ছিল। মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের সাথে। জি ম্যাডাম, কিন্তু ভালোভাবে মানে বোঝা যায়নি আর কি। আচ্ছা, তাহলে তোমরা কি আমার ফার্স্ট সেটটা দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। মেজর গ্রুপ এবং মাইনর গ্রুপ, আমি জিনিসটা আরেকবার একটু কুইকলি বলে যাই। হ্যাঁ, তোমরা যদি দেখো এখানে নিউক্লিওটাইড, একটা ডিএনএ এর মধ্যে পাশাপাশি দুটো নিউক্লিওটাইড অর্থাৎ ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিওটাইড, দুটো স্ট্র্যান্ডের পাশাপাশি নিউক্লিওটাইড হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড থায়ামিন, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড অ্যাডিনিন। একটা নিউক্লিওটাইডের কি থাকে? নাম্বার 1 নাইট্রোজেনাস বেস থাকে, এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, তাই না? তারপর থাকে গ্লাইকোসাইডিক বন্ড, মানে গ্লুকোজ সুগার বন্ড। আবার পাশে আরেকটা নিউক্লিওটাইডের মধ্যে থাকে নাইট্রোজেনাস বেস এবং গ্লুকোজ বন্ড। ঠিক আছে, আচ্ছা, দুটো পাশাপাশি যে গ্লুকোজ বন্ড থাকে এটা এমন ভাবে অ্যারেঞ্জ থাকে, এটা কিন্তু একদম স্ট্রেট না। গ্লুকোজ বন্ড তুমি যদি বলো করে এইভাবে থাকে পাশাপাশি, না, এটা একটু, এটা আসলে কেমিক্যাল অর্গানাইজেশনের কারণে এমন ভাবে ওরা সজ্জিত থাকে, মনে হয় যেন গ্লুকোজ খুব শর্ট, এই একটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা একটা গ্লাইকোসাইডিক বন্ড, এদের দুজনের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আবার পাশে আরেকটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এটা একটু বড় অ্যাঙ্গেল। তুমি যদি পুরো জিনিসটাকে সার্কেলটাকে 360 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ একটা কমপ্লিট সার্কেল চিন্তা করো, গ্লাইকোসাইডিক বন্ড গুলো দুটো পাশাপাশি একটা অ্যাঙ্গেল তৈরি করে, সেটা হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার বড় মেজর যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা হচ্ছে 240 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 40 ডিগ্রি সেন্টিগ্রেড না, 240 ডিগ্রি। আচ্ছা, 240 ডিগ্রি যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে বড় অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে মেজর গ্রুপ সাইড। আর যেটা শর্ট ছোট অ্যাঙ্গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা হচ্ছে মাইনর গ্রুপ, এটাকে বলা হচ্ছে শর্ট, এটা হচ্ছে মাইনর গ্রুপ। যখন ডিএনএ গুলো অর্থাৎ নিউক্লিয়াইড পাশাপাশি ডাবল হেলিক্যাল বন্ডে একটার উপর একটা এইভাবে সজ্জিত থাকে, তুমি আমার হাতের কথা যদি কল্পনা করো, ধরো এই পাশাপাশি সজ্জিত আছে, এটা হচ্ছে মেজর গ্রুপ, এটা হচ্ছে মাইনর গ্রুপ। যখন ওরা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে, এটা কি হয়? টুইস্টিং হয়, তাই না? ডাবল হেলিক্যাল স্ট্রাকচারে টুইস্টিং হয়। যখন টুইস্টিং হয় তখন দেখো এখানে দুই ধরনের, মেজর গ্রুপ সাইডটা এবং মাইনর গ্রুপ সাইডটা অল্টারনেট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মেজর গ্রুপ সাইড, হচ্ছে বড় অ্যাঙ্গেলটা 240 ডিগ্রি, আর হচ্ছে মাইনর অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 120 ডিগ্রি। 140 ডিগ্রি, 240, 120, 240, 120। ঠিক আছে, এজন্য এই সাইডটাকে বলা হচ্ছে মেজর গ্রুপ সাইড, এটা হচ্ছে মাইনর গ্রুপ সাইড। বিষয়টা ক্লিয়ার কিনা তোমাদের?
হুম, কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আনমিউট করে আমাকে বলতে পারো, ম্যাডাম আমি এখনো বুঝতে পারছি না জিনিসটা। আরেকবার একটু বললে ভালো হতো। আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আরেকবার আচ্ছা, একটু রিপিট এই করলে। জায়গাটা আমি একদম ক্লাসে শেষ করে তারপর আমি তোমাদের সাথে আবার আলোচনা করবো। যদি আমি এটা নিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমি শেষ করতে পারবো না লেকচারটা। ক্লিয়ার কিনা? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখন আমি হিস্টোন প্রোটিন নিয়ে কি তোমাদের সাথে আলোচনা করেছিলাম? হিস্টোন প্রোটিন নিয়ে আলোচনা করেছিলাম। জি ম্যাম। জি ম্যাম করছিলেন। ফাংশন অফ হিস্টোন প্রোটিন, ক্লাসিফিকেশন অফ হিস্টোন প্রোটিন। জি ম্যাম। গুড। তারপর হচ্ছে এই ক্লাসিফিকেশন অফ হিস্টোন প্রোটিন। ম্যাম এগুলো তো মনে পড়তেছে না ম্যাম। ম্যাম আমাদের তো এগুলো হয়নি মনে হয় সেকশন ডিতে। ম্যাম বি সেকশনে এই ক্লাসটা হয় নাই ম্যাম সিতে হয়েছে। হয় নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মনে আছে, আমি হিস্টোন প্রোটিন ডিসেকশনে করিনি, এজন্য আমি আজকে ক্লাসটা হিস্টোন প্রোটিন থেকে শুরু করব। ক্লিয়ার? ঠিক আছে, হিস্টোন প্রোটিন কাকে বলে? হিস্টোন প্রোটিন তোমরা আনমিউট করে ফেলো। হিস্টোন প্রোটিন আসলে আমরা জানি যে কেমিক্যাল অর্গানাইজেশন অফ ডিএনএ এর মধ্যে অথবা ক্রোমোজোমের মধ্যে প্রথমে আমরা বললাম নাইট্রোজেন নিউক্লিওসাইড নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। হ্যাঁ, তারপর থাকে প্রোটিন। প্রোটিন যে প্রোটিনগুলো, এখানে প্রোটিন দুই ধরনের থাকে, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন হচ্ছে সেই প্রোটিনগুলো যেগুলো তোমার ডিএনএ কে একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আবদ্ধ করে। আমরা জানি ডিএনএ হচ্ছে একটা চিকন সুতার মতো, তাই না? আবার অনেকে বলে ক্রোমোজোমে দুটো বাহু থাকে। এই যে চিকন সুতা থেকে একটা ডিএনএ কয়েলিং হয়ে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে কয়েলিং হয়ে একটা দুই বাহু বিশিষ্ট ক্রোমোজোমের স্ট্রাকচার প্রদান করছে। এই যে স্ট্রাকচারটা দিচ্ছে, যার উপর বেস করে স্ট্রাকচারটা দিচ্ছে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তোমরা যদি মনে করো, আচ্ছা তোমরা যদি একটু ভাবো যে এই সুতা, হ্যাঁ কাপড় সেলাই করা সুতা আছে না, সুতার বান্ডেল আমরা বলি না, এটা সুতার বান্ডেল। সুতার বান্ডেলটা কি করে, একটা বেস থাকে গোল, হ্যাঁ একটা সিলিন্ডারের মতো, এবং তার চারপাশে আমি সুতোগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর স্ট্রাকচারে প্রদান করছি, যাতে সুতোগুলো পেঁচিয়ে না যায়, গিট বেঁধে না যায়, কিংবা আনঅর্গানাইজ না থাকে, আমার কাজের সুবিধার্থে, তাই না? ঠিক তেমনি সুতার বান্ডেলের মতো হিস্টোন প্রোটিনের চারপাশে এই ডিএনএ গুলো পেঁচিয়ে 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 ধীরে ধীরে একটা স্ট্রাকচারে রূপান্তর করে, সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। দুই বাহু বিশিষ্ট একটা ক্রোমোজোম। এক একটা বাহুকে বলা হচ্ছে ক্রোমাটিড, আর দুই বাহু যখন পাশাপাশি সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যোগ হয় সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তো এই হিস্টোন প্রোটিন গুলো আসলে কি? হিস্টোন প্রোটিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আমরা জানি প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা হিস্টোন প্রোটিন তৈরি হয়, এবং এক একটা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স হচ্ছে এক এক রকম। কোনো প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের সাথে অন্য একটা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স কখনোই মিলবে না। যদি 100% মিলে যায় তাহলে দুটো সেম প্রোটিন। ঠিক আছে, তাহলে এদের বৈশিষ্ট্যটা গুলো কি দেখো। হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যালকালাইন, অর্থাৎ এদের পিএইচ এর পরিমাণ থাকবে বেশি, অ্যালকালাইন হলে বেশি থাকবে 7 এর উপরে। আর নন হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক। হিস্টোন প্রোটিন হচ্ছে বেসিক, নন হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক। নন হিস্টোন প্রোটিনে আমরা পরে যাচ্ছি, তারপরে জাস্ট বলে রাখলাম অ্যাসোসিয়েটেড উইথ ডিএনএ ইন দ্য নিউক্লিয়াস। তোমার নিউক্লিয়াসের চতুর্পাশে ডিএনএ এর সাথে এটা থাকে, কম্প্যাক্ট অনুসারে থাকে। হেল্প কন্ডেন্স ইনটু ক্রোমাটিন, যেটা আমি বললাম, এই যে চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে, আর ডিএনএ পুরো ডিএনএ মতো সেটাকে একটা স্ট্রাকচার। পজিটিভ চার্জ, তোমার এই হিস্টোন প্রোটিন গুলো সবসময় হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট হয়, যার কারণে ডিএনএ হয় নেগেটিভ চার্জ বিশিষ্ট। তাই পজিটিভ এবং নেগেটিভ বাউন্ড হয়ে এরা একটা স্ট্রাকচার তৈরি করে। সবসময় মনে রাখবা, হিস্টোন প্রোটিন সবসময় পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ডিএনএ সবসময় কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আর এই জন্যই পজিটিভ এবং নেগেটিভ চার্জ আয়নিক বন্ডের মাধ্যমে এটা একজন আরেকজনের সাথে যুক্ত থাকে। এটা ইউক্যারিওটিক ক্রোমোজোমে থাকে। আমরা জানি যে ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক ক্রোমোজোমের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ অথবা ইউক্যারিওটিক অথবা প্রোক্যারিওটিক ডিএনএ মধ্যে পার্থক্য হচ্ছে যে ইউক্যারিওটিক সেলগুলোতে ডিএনএটা একটা স্ট্রাকচার প্রদান করে, তাই না, এবং সুসজ্জিত থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। কিন্তু প্রোক্যারিওটিক সেলগুলোতে ডিএনএ ভাসমান অবস্থায় থাকে, সার্কুলার ডিএনএ কিংবা
যেভাবে হোক ভাসমান অসমান থাকে, এটা কিন্তু ক্রোমোজোমের নির্দিষ্ট স্ট্রাকচার থাকে না। এজন্য ইউক্যারিওটিক সেলে তোমার হিস্টোন প্রোটিন পাওয়া যায়, সাধারণত প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন থাকে না। আচ্ছা, এই যে প্রত্যেকটা হিস্টোন প্রোটিন অর্থাৎ হিস্টোন প্রোটিন 4 ধরনের হয়, এটা আমি পরে যাচ্ছি। হিস্টোন প্রোটিন গুলো 8টা হিস্টোন প্রোটিন একটা অক্টা তৈরি করে। অক্টা 1 2 3 4, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 8টা হিস্টোন প্রোটিন একটা অক্টা তৈরি করে। এই অক্টার চতুর্পাশে একটা ডিএনএ 2বার এরকম সার্কেল, ওখানে 2বার একটা প্যাচ নিয়ে যে একটা গোল স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। ঠিক আছে, এটা এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। আচ্ছা, নিউক্লিওসোম গুলো অনেকগুলো নিউক্লিওসোম, এভাবে 2 প্যাচ দিয়ে একটা নিউক্লিওসোম, আরেকটা নিউক্লিওসোম, আরেকটা নিউক্লিওসোম, অনেকগুলো নিউক্লিওসোম একটা ক্রোমাটিন কিংবা ক্রোমাটিড তৈরি করে। ঠিক আছে, আর দুটো ক্রোমাটিন কিংবা ক্রোমাটিড মিলে তৈরি হয় একটা ক্রোমোসোম। ক্লিয়ার কেনা হিস্টোন প্রোটিন জিনিসটা কি? নিউক্লিয়াসটা একটা আরেকবার নিউক্লিওসোম, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নিউক্লিওসোম। তোমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটা একটা নিউক্লিওসোম। একটা নিউক্লিওসোমে 8টা হিস্টোন প্রোটিন থাকবে। আমরা পরে আবার যাচ্ছি 8টা হিস্টোন প্রোটিন কি কি। 8টা হিস্টোন প্রোটিন, তার চতুর্পাশে দেখো ডিএনএটা 2টা সার্কেল দিয়ে 2টা প্যাচ দিচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। ক্লিয়ার কিনা? That means octa is called nucleosome. অক্টাকে নিউক্লিওসোম বলে না। অক্টা যখন একটা অক্টা চতুর্পাশে যখন ডিএনএটা প্যাচ দিয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। শুধু অক্টাকে কিন্তু তোমার নিউক্লিওসোম বলবো না, তার সাথে ডিএনএ স্ট্রাকচার থাকতে হবে। ঠিক আছে, এই যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে নিউক্লিওসোম, অক্টা এবং মানে হিস্টোন প্রোটিন, 8টা হিস্টোন প্রোটিন এবং ডিএনএ একটা যে স্ট্রাকচার তৈরি করে, দেখো এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। এরকম অনেকগুলো নিউক্লিওসোম মিলে তৈরি হয় একটা ক্রোমাটিড। ঠিক আছে, পাশাপাশি দুটো ক্রোমাটিড মিলে তৈরি হয় একটা ক্রোমোসোম, 2 ক্রোমাটিড ক্রোমোসোম। ক্লিয়ার? 8 histone proteins are together called octa. হ্যাঁ হ্যাঁ, না 8টা, হ্যাঁ 8টা হিস্টোন প্রোটিন মিলে একটা অক্টা। এই অক্টার চতুর্পাশে যখন ডিএনএটা সার্কেল দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। অনেকগুলো নিউক্লিওসোম মিলে তৈরি হয় একটা ক্রোমাটিড, দুটো পাশাপাশি ক্রোমাটিড মিলে একটা 2 ক্রোমাটিড বিশিষ্ট একটা ক্রোমোসোম। ক্লিয়ার? Yes, all right, ma'am. Functions of হিস্টোন প্রোটিন। ম্যাম একটা কোশ্চেন ছিল। আচ্ছা, তোমরা কোশ্চেনটা লিখে রাখো, আমাকে একদম সবার শেষে সবাই একটা একটা করে প্রশ্ন করবা। ঠিক আছে? আচ্ছা, ফাংশনস অফ হিস্টোন প্রোটিন, এটার মূল কাজই হচ্ছে ক্রোমোজোমকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার দান করা। তুমি যদি সুতার বান্ডেলে সবগুলো সুতো খুলে রেখে একপাশে রেখে দাও, কি হবে? এটা কোনো স্ট্রাকচার থাকবে না এবং এটা ঠিকমতো ফাংশন করতে হবে না, তুমি সুতার কাজটা ইউজ করতে পারবে না। এজন্য চিকন সুতার সেই ডিএনএ কে একটা স্ট্রাকচার প্রদান করাই হচ্ছে হিস্টোনের মূল কাজ। হ্যাঁ, এবং হিস্টোন গুলো হচ্ছে খুব স্পেসিফিক। এটা এক এক স্পিসিসে এক এক ধরনের হিস্টোন প্রোটিন থাকে। যেমন ধরো মানুষের ক্ষেত্রে যে হিস্টোন প্রোটিন থাকে, ইঁদুর, বানর কিংবা অন্যান্য ওদের ক্ষেত্রে কিন্তু একই ধরনের হিস্টোন প্রোটিন থাকে না, ওদের ভিন্ন রকমের হিস্টোন প্রোটিন থাকে। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ যদি ভেঙে না যায়, হ্যাঁ, অর্থাৎ তুমি যদি এলোমেলো করে রাখো, হ্যাঁ, একটার সাথে লেগে ভেঙে যেতে পারে। এই ভেঙে যাওয়া থেকে রক্ষা করাটাই হচ্ছে তোমার হিস্টোন প্রোটিনের কাজ। তারপর হচ্ছে আরেকটা কাজ হচ্ছে তোমার ডিএনএ এর অ্যাকশন এবং সেল ডিফারেন্সিয়েশনকে কন্ট্রোল করা। আমরা জানি সেল ডিফারেন্সিয়েশন অর্থাৎ সেল যখন ডিভাইডেশন শুরু হয়, তখন কি হয়? একটা ক্রোমোজোম দুটো ক্রোমোজোম তৈরি করে, তাই না? সেটা আমরা জানি। সিনথেসিস পর্যায়ে একটা ক্রোমোজোম দুটো ক্রোমোজোমে পরিণত হয়। যখন ক্রোমোজোম গুলো একটা থেকে দুটোতে পরিণত হয়, সেটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন। ক্রোমোজোম যখন রেপ্লিকেশন স্টেজে যায়, তখন আমরা জানি কি ক্রোমোজোম গুলো আনকয়েলিং হয়, অর্থাৎ এগুলো আস্তে আস্তে ছেড়ে ছেড়ে একটা চিকন সুতার মতো হয়। এরপর এরা ডাবল স্ট্যান্ডার্ড হয়, তারপরে আবার শর্ট হয়, তাই না? শর্ট হয়ে সবচেয়ে ছোট এবং খাটো হয় মেটাফেজ স্টেজে। এই যে ক্রোমোজোম গুলো লম্বা হচ্ছে আবার ছোট হচ্ছে, রেপ্লিকেশন করতেছে, এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কি করে? যখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তখন এটা চিকন সুতার মতো হয়ে যায়। আবার যখন রেপ্লিকেশন শেষ হয়, আবার যখন শর্ট এবং খাটো হওয়া শুরু করে, তখন হিস্টোন প্রোটিনের মাধ্যমে এরা কি করে? পেঁচাতে 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 একটা শর্ট এবং ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড তৈরি করে ক্রোমোজোমের স্ট্রাকচার দেয়। আবার জিন
অ্যাকশন। জিন অ্যাকশন মানে হচ্ছে জিন যখন, সরি কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলে? না, জিন অ্যাকশন, প্লিজ আনমিউট, সরি প্লিজ মিউট অল, কিছু বুঝি নাই। মিউট। তোমরা বুঝোনি? তোমরা সেল ডিভিশন তো পড়েছিলে তাই না? সেল ডিভিশন, মিউট করো। তোমরা সেল ডিভিশন পড়েছিলে না? यस मैम। সেল ডিভিশনে কি পড়েছিলে? যে প্রোফেজ থেকে আর্লি প্রোফেজ, মিড প্রোফেজ, লেট প্রোফেজ, মেটাফেজ। আর্লি প্রোফেজ, মিড, লেট, মেটাফেজ। এই সময় ক্রোমোজোম গুলো কি হয়? শর্ট এবং খাটো হতে থাকে তাই না? এই শর্ট এবং খাটো হয়, এই শর্ট এবং খাটো হয় কিসের মাধ্যমে? আমি যেটা বলছি, হিস্টোন প্রোটিনের চতুর্পাশে সে পেঁচাতে থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে সে কি করে শর্ট হতে থাকে তাই না? আচ্ছা, আবার জানি আমরা সেল সাইকেলে G1 ফেজ, প্রিপারেটরি ফেজ ফর সেল ডিভিশন, S ফেজ মানে সিনথেসিস ফেজ, সেখানে একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম তৈরি হয়। যখন একটা ক্রোমোজোম থেকে দুটো ক্রোমোজোম তৈরি হয় তখন চিকন সুতা হয়ে যায় এরকম। হ্যাঁ, এরপরে কি করে? G2 ফেজ, প্রিপারেটরি সেল স্টেজ আফটার সিনথেসিস, তারপরে সেটা সেল ডিভিশনে যায়। এখন ক্রোমোজোম যদি আনকয়েল না হয় অথবা কয়েলিং না হয়, এটা কিন্তু সেল ডিভিশনটা কন্টিনিউ হবে না। আমার কথা কি বুঝতে পারছো? সেজন্য হিস্টোন বলা হয় যে হিস্টোন প্রোটিন সেল ডিভিশনটাকে কন্ট্রোল করে। আরেকটা হচ্ছে হিস্টোন প্রোটিন জিন অ্যাকশনকে কন্ট্রোল করে। যখন কোনো প্রোটিন সিনথেসিসের প্রয়োজন হয়, যেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা, জিন থেকে যখন প্রোটিন সিনথেসিসের সময় হয় তখন এই হিস্টোন প্রোটিন গুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। নির্দিষ্ট জিনে হিস্টোন প্রোটিন ডিসঅ্যাপিয়ার হয়ে ওই অংশের জিনটা আলাদা হয়ে যায়, অর্থাৎ সিঙ্গেল ডিএনএ বিশিষ্ট। তারপর সেখান থেকে আরএনএ তৈরি হয়, সেই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখন ফর এক্সাম্পল ধরো হঠাৎ করে তোমরা কোনোভাবে একটা স্ট্রেসে পড়ে গেলে, মানুষ স্ট্রেসে পড়ে না? যেমন ধরো হঠাৎ কারো একটা দুঃসংবাদ শুনতে পেলে, হ্যাঁ, তোমার বান্ধবী তোমাকে বললো তোমার সাথে আমার সম্পর্ক আজকে কাট, হ্যাঁ, তোমরা টিভিতে দেখে না যে বজ্রপাত পড়ে মাথার উপর, হ্যাঁ, মানুষটা হঠাৎ করে স্ট্রেসে পড়ে। তো যে কোনো কারণে দুঃসংবাদ শুনলাম কিংবা একটা সুসংবাদ শুনলাম, হঠাৎ করে মানুষ একটা স্ট্রেসে পড়ে। যখন একটা স্ট্রেসে পড়ে নানান ধরনের রিয়াকশন তার মধ্যে শুরু হয়। সে ঘামাতে থাকে, কিংবা তার ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, কিংবা তার মাথা ঘুরতে থাকে, এরকম নানান ধরনের রিয়াকশন শো করে। এই রিয়াকশন গুলো আসলে কিভাবে হয়? যখন তোমার একটা সিগন্যাল, অর্থাৎ হঠাৎ করে যখন তুমি স্ট্রেসে পড়ো, তোমার শরীরের যে সেলের বাহিরে অনেকগুলো সিগন্যাল প্রোটিন থাকে, সেই সিগন্যাল প্রোটিন গুলো একটা সিগন্যাল দেয় তোমার সেলে। এই একজন ক্যারিয়ার থাকে যে সিগন্যালটা তোমার সেল ওয়াল থেকে শুরু করে সেই ডিএনএ পর্যন্ত নিয়ে যায়। এটা অনেকদম সিগন্যাল ট্রান্সডাকশন কাসকেড বলে। এর মাধ্যমে সিগন্যালটা তোমার সেল বাহির থেকে ডিএনএ পর্যন্ত যায়। যখন ডিএনএ তে সিগন্যাল দেয়, সেই নির্দিষ্ট জিন যখন সেই সিগন্যালটা পায়, তখন ক্রোমোজোমের ওই জিনটা যে অংশ আছে হিস্টোন প্রোটিনটা তখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তখন সে কুইকলি সে জানতে পারে যে আমাকে এখন প্রোটিন তৈরি করতে হবে। তখন ওই যে কয়েলিং, অর্থাৎ হিস্টোন প্রোটিনের চারপাশে যে পেঁচিয়ে ছিল, সে তখন হিস্টোন প্রোটিন ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে সে আবার ফ্রি হয়ে যায়, একটা সুতার মতো হয়ে যায়। তখন সে কি করে? সাথে সাথে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। সেই এমআরএনএ চলে যায় তোমার নিউক্লিয়াসের বাহিরে রাইবোসোমে। রাইবোসোম তখন প্রোটিন তৈরি হয়। প্রোটিন হওয়ার পরে পোস্ট ট্রান্সলেশনাল প্রোটিন, সেই প্রোটিন কি করে নির্দিষ্ট জায়গায় গিয়ে তোমার সে কাজ শুরু করে। তখন তোমার শরীরে নানা ধরনের রিয়াকশন শুরু হয়। হয় তুমি ঘামাতে থাকো, হয় তুমি মাথা ঘুরে পড়ে যাও, অথবা তোমার এটা কি বলে নানান ধরনের রিয়াকশন হয়, তাই না? তো এইটাকে বলা হচ্ছে কন্ট্রোল দ্য জিন অ্যাকশন। অর্থাৎ হিস্টোন প্রোটিন জিনের যখনই ফাংশন করতে চায়, তখনই সে হিস্টোন প্রোটিন থেকে আলাদা হয়ে যায়, সে আনবাইন্ড হয়, এরপর প্রোটিন তৈরি করা শুরু করে। ক্লিয়ার কিনা বিষয়টা? জি ম্যাম। জি ম্যাডাম। গুড। আচ্ছা, নেক্সট ক্লাসিফিকেশন অফ হিস্টোন প্রোটিন। আসলে মূলত হিস্টোন প্রোটিন তোমার 4 ধরনের। এটাকে নাম দেওয়া হচ্ছে হিস্টোন প্রোটিন 1, হিস্টোন মিউট করো, হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন প্রোটিন 2B, হিস্টোন প্রোটিন 3 এন্ড হিস্টোন প্রোটিন 4। যারা
মিউট করে তারা হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন প্রোটিন 2B, হিস্টোন প্রোটিন 3 এবং হিস্টোন প্রোটিন 4। এই চার ধরনের হিস্টোন প্রোটিনটাকে ক্লাসিফিকেশন করেছে অ্যাকর্ডিং টু দ্য availability of some specific amino acid। যেমন ধরো হিস্টোন প্রোটিন 1 এ দেখা গেছে যে লাইসিন এবং অ্যালানিন এই দুটো ধরনের অ্যামিনো অ্যাসিড আধিক্য বেশি। আবার হিস্টোন প্রোটিন 2A এবং 2B তে দেখা যাচ্ছে আর্জিনিন, গ্লাইসিন এবং লাইসিনের মধ্যে তোমার আধিক্যটা বেশি অথবা কম। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে F1, F2, A1, F2, A2, F2B, F3। এটার মানে কি কেউ বলতে পারবে? যদি বলতে পারো তাহলে আনমিউট করো, আনমিউট করে আমাকে বলো। এফ বলতে এখানে কি বোঝাচ্ছে? ফ্র্যাকশন। ফ্র্যাকশন, রাইট। ফ্র্যাকশন 1, ফ্র্যাকশন 2A1, ফ্র্যাকশন 2A2, ফ্র্যাকশন 2B এবং ফ্র্যাকশন 3। এই ফ্র্যাকশন জিনিসটা আসলে কোথা থেকে আসছে? বোর্ড থাকলে ভালো হতো, আমি বোর্ডের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম। তো আচ্ছা, যতটুকু আমি বুঝাচ্ছি, যখন একজন সায়েন্টিস্ট তোমার হিস্টোন প্রোটিন গুলো আলাদা করা শুরু করছিল প্রথম, তখন উনি কি করলেন? প্রোটিন গুলোকে এক্সট্রাকশন শুরু করলেন। ফর এক্সাম্পল, প্রথমে উনি একটা কেমিক্যাল দিলেন, দেওয়ার পরে তোমার এক ধরনের সলিউশন উনি পেলেন, পাওয়ার পরে উনি এটার নাম দিলেন ফ্র্যাকশন 1। তারপরে আবার আরেক ধরনের কেমিক্যাল দিলেন, দেওয়ার পর উনি আরেক ধরনের প্রোটিন পেলেন, সেটার নাম দিলেন উনি ফ্র্যাকশন 2। এরপর আরেকটা উনি সলিউশন দিলেন, আরেক ধরনের উনি সলিউশন পেলেন, সেটাকে বলা হচ্ছে ফ্র্যাকশন 3। এখন দেখা যাচ্ছে এই তিন ধরনের ফ্র্যাকশনের মধ্যে উনি তিন ধরনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স দেখতে পেলেন। যখন উনি ফ্র্যাকশন 1, ফ্র্যাকশন 2, ফ্র্যাকশন 3 উনি আলাদা করলেন, তখন দেখবেন তিন ধরনের ফ্র্যাকশনে ওদের নির্দিষ্ট একটা অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে। এবং ফ্র্যাকশন 2 তে দেখা গেছে দুই ধরনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকে, সেটা নাম দিয়েছেন ফ্র্যাকশন A, ফ্র্যাকশন 2A, ফ্র্যাকশন 2B। আবার ফ্র্যাকশন 2A এর মধ্যে আবার দুই ধরনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স দেখাচ্ছে, এর নাম দিয়েছে ফ্র্যাকশন 2A1, ফ্র্যাকশন 2A2। এভাবে তোমার এই অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স উপরে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে হিস্টোন প্রোটিনগুলোকে ক্লাসিফিকেশন করা হচ্ছে। পরবর্তীতে এটার নাম দেওয়া হচ্ছে হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 2A, 2B। দেখো হিস্টোন প্রোটিন 2A, 2B এর মধ্যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের কিছুটা মিল আছে। দুটোর মধ্যে তিন ধরনের অ্যামিনো অ্যাসিড হয় বেশি থাকবে না হয় কম থাকবে, আর্জিনিন, লাইসিন আর হচ্ছে গ্লাইসিন, লিউসিন। ঠিক আছে, দুটোর মধ্যে আর্জিনিন এবং লাইসিন থাকে, আবার গ্লাইসিন এবং লিউসিন তিন ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে পার্থক্য থাকে। হিস্টোন প্রোটিন A1 এ শুধুমাত্র দুটো অ্যামিনো অ্যাসিডের আধিক্য থাকে। হিস্টোন প্রোটিন 2 এর মধ্যে দেখো তিনটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য থাকে, এবং হিস্টোন প্রোটিন 4 এর মধ্যে শুধু আর্জিনিন একটি অ্যামিনো অ্যাসিডের আধিক্য থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সের উপর ভিত্তি করে তোমার এই হিস্টোন প্রোটিন গুলো ক্লাসিফিকেশন করা হচ্ছে। ঠিক আছে, এই হিস্টোন প্রোটিন তোমাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কোর। হিস্টোন প্রোটিন 1 টাকে বলা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার মানে কি? সরলরৈখিক। হ্যাঁ, লাইন, এটা সোজা বলতে পারো, একটা সোজা হয়ে থাকে, এটা হচ্ছে লিনিয়ার। কোর মানে কি? মানে একটা গোল একটা স্ট্রাকচার, কোর অথবা সেন্টার বলে। কোর যেটাকে বলে একদম সেন্টার, তাই না? গোল কিছু একটা। এখানে লিংকার লিংকার মানে হচ্ছে লিংক তৈরি করে। হ্যাঁ, লিংকার। যেমন ধরো আমি যদি যাই তোমাদের নিউক্লিওসোম, এই যে নিউক্লিওসোম, লিংকার, এই যে এটা হচ্ছে লিংকার, অর্থাৎ পাশাপাশি দুটো নিউক্লিওটাইডের তিনটা নিউক্লিওটাইডকে একটা লিংক তৈরি করে, এটা হচ্ছে লিংকার। H1 টা সবসময় হচ্ছে লিংকার হিস্টোন প্রোটিন, সবসময় মনে রাখবে H1 হচ্ছে লিংকার, সে কখনোই কোরে থাকবে না। ঠিক আছে, H1 সবসময় কাজ হচ্ছে গিয়ে পাশাপাশি যে ডিএনএ থাকে এই ডিএনএটাকে লিংক করাটাই হচ্ছে H1 এর মূল কাজ। আর কোর হচ্ছে গিয়ে সেন্টার, আমরা জানি কোর মানে হচ্ছে সেন্টার, এই যে নিউক্লিওসোমের সেন্টারে থাকবে কোর। কোর হিস্টোন প্রোটিন গুলো কি? 2, 3, 4। হিস্টোন প্রোটিন 2, হিস্টোন প্রোটিন 3 এবং হিস্টোন প্রোটিন 4।
হিস্টোন প্রোটিন 2 এর মধ্যে আবার দুটো থাকে, হিস্টোন প্রোটিন 2A, হিস্টোন প্রোটিন 2B, এবং প্রত্যেকটা সদস্য দুজন করে থাকে, দুটি করে থাকে প্রত্যেকটা হিস্টোন প্রোটিন। কোর হিস্টোন প্রোটিন 4 ধরনের, হিস্টোন প্রোটিন 2A, 2B, 2, 2A, 2B, 3 এবং 4। এই 4 ধরনের হিস্টোন প্রোটিন অক্টা তৈরি করে, প্রত্যেকটা দুজন করে, ঠিক আছে। এই যে দেখো, কোর অফ 8 হিস্টোন মলিকিউল, এটাকে বলা হচ্ছে কোর প্রোটিন। আচ্ছা, তাহলে দেখো প্রথমে দুই ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে লিঙ্কার কোর, লিঙ্কার হচ্ছে H1, আর কোর হচ্ছে H2A, H2B, H3 এবং H4। এদেরকে আবার সাব ফ্যামিলি ভাগ হিসেবে সাব ফ্যামিলিতে এগুলোকে আবার সাব ফ্যামিলি অ্যাকর্ডিং টু দ্য অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স আবার এতে মেম্বার তৈরি করে। এরকম অনেক ধরনের হিস্টোন প্রোটিন আছে, এবং এই প্রত্যেকটা হিস্টোন প্রোটিনের কম্বিনেশন এক একটা স্পিসিসে এক এক রকম, ঠিক আছে। হিউম্যানের ক্ষেত্রে যা থাকে, যেই কম্বিনেশন থাকে, একটা গাধা বলো, অন্যান্য এনিম্যাল প্লান্ট, তাদের ক্ষেত্রে ভিন্ন ধরনের হিস্টোন প্রোটিন সিকোয়েন্স থাকে। এই প্রত্যেকটা থেকে যদি হিস্টোন প্রোটিন এটা হয় হিস্টোন প্রোটিন 1 লিঙ্কার, তাহলে হয়তো বা 2 এটা, 2B এটা, 3 এটা, 4 এটা, এই কম্বিনেশনে এক ধরনের স্পিসিস। ফর এক্সাম্পল যদি মানুষের থাকে, অন্য ধরনের হিস্টোন প্রোটিন 1, হিস্টোন প্রোটিন 2A, 2B কম্বিনেশন থাকে আরেকটা স্পিসিস। ক্লিয়ার কিনা? ক্লাসিফিকেশন অফ হিস্টোন প্রোটিন তোমাদের এই মেম্বার গুলো মুখস্থ করতে হবে না, মেম্বার গুলো জানার প্রয়োজন নেই, সাব ফ্যামিলিও জানার প্রয়োজন নাই, কারণ আমার মনে হয় এগুলো মুখস্থ করাটা অনর্থক। যদিও তোমরা শিখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মূল ক্লাসিফিকেশন হচ্ছে এই যে লিঙ্কার, 4I, হিস্টোন প্রোটিন 1, 2A, 2B, 3 and 4, এটা হচ্ছে মূল। সাব ফ্যামিলিটাও তোমরা ইচ্ছে করে জেনে নিতে পারো, কিন্তু আমার মনে হয় এগুলো মুখস্থ করা অনর্থক। ক্লিয়ার কিনা? ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি যেটা বললেন যে নিউক্লিওসোমে হচ্ছে 8টা হিস্টোন প্রোটিন থাকে আর একটা হচ্ছে লিঙ্কার থাকে, তাহলে তো আমি যদি সাম আপ করি তাহলে 9টা হয়ে যাচ্ছে। তাহলে এখানে কেন নিউক্লিওসোমকে আবার অক্টা বলতেছি আমরা? অক্টা হচ্ছে কোর, কোরটাকে বলা হচ্ছে অক্টা। কোরে থাকে তোমার 8টা, 2A, 2B, 3 এবং 4, প্রত্যেকটা সদস্য দুটো করে যখন থাকে তখন এটা হচ্ছে অক্টা। আর লিঙ্কার থাকে, ওই যে লিঙ্ক, অক্টার সাথে লিঙ্কের সম্পর্ক নাই, অক্টার সাথে অক্টাই 8টা থাকে, আর থাকে লিঙ্কার। তাহলে ম্যাম লিঙ্কারের কাজটা কি, মানে লিঙ্কারটা কি? লিঙ্কার কাজ হচ্ছে পাশাপাশি যে দুটো ডিএনএ থাকে, এই যে যখন নাকি ক্রোমোজোম, এই যে ডিএনএটা যখন পেঁচিয়ে তোমার ক্রোমোজোমে থাকে, এদের মধ্যে যে লিঙ্ক তৈরি করা, হ্যাঁ, এই লিঙ্কের তৈরি করার কাজটাই হচ্ছে হিস্টোন প্রোটিন 1 এর কাজ। ওকে ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, ফিচার্স অফ নন হিস্টোন প্রোটিন। এখন দেখো ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ম্যাম লিঙ্কারটাও তাইলে এক প্রকার হচ্ছে হিস্টোন প্রোটিন না এটা? অবশ্যই, পুরো আচ্ছা ঠিক আছে। অক্টার চতুর্পাশে ক্রোমোজোম থাকে, আর এটা লিঙ্কার হিসেবে তোমার H1 থাকে। টোটাল স্ট্রাকচারটাই হচ্ছে তোমার হিস্টোন প্রোটিন। ওকে, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে নিউক্লিওসোম। ক্লিয়ার কিনা? ওকে ম্যাম একটা কোশ্চেন। বলো। ম্যাম পেঁচিয়ে থাকার জন্য লিঙ্কারের কেন প্রয়োজন হবে? সেটা তো নিউক্লিওটাইডটি এমনিই পেঁচিয়ে থাকতে পারে। হ্যাঁ, পেঁচিয়ে থাকার জন্য অনেক সময় ধারণা যদি একটা পাশাপাশি চলে যায়, হ্যাঁ, যেমন ধরো তুমি পেঁচিয়ে দিলা, হ্যাঁ, পাশাপাশি দুটো ডিএনএ যদি এভাবে চলে আসে, হয়তো বা এদের সমস্যা থাকতে পারে। নির্দিষ্ট একটা দূরত্বের লিঙ্ক তৈরি করাটাই হচ্ছে তোমার লিঙ্কারের কাজ। তুমি দেখো স্ট্রাকচারটা, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। তুমি পেঁচিয়ে ফেললে একটার পাশাপাশি চলে গেল, এদের মধ্যে কোনো ইন্টারাকশন অ্যাকশন হতে পারে। তারা নির্দিষ্ট একটা দূরত্ব রেখে একটা লিঙ্ক তৈরি করাটা মূল কাজটাই হচ্ছে তোমার লিঙ্কারের কাজ। ক্লিয়ার কিনা? জি ম্যাডাম। ম্যাম কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ওই ডিএনএ রেপ্লিকেশনের সময় একটা মাদার ডিএনএ থেকে যখন নতুন একটা ডিএনএ তৈরি হয়ে গেল, এরপরে আবার কয়েলিং হবে, তখন এটার ওই নতুন ডিএনএ নিউক্লিওসোমের করে যে হিস্টোন প্রোটিন গুলা বসবে, ওগুলা কি ওই মাদার ডিএনএ এর মতো করেই বসতে হবে, নাকি এখানে হিস্টোন প্রোটিনের মেম্বার গুলা করে চেঞ্জ হতে পারে? আসলে নিউক্লিওসোম তো নির্দিষ্ট একটা স্ট্রাকচার, এটা একটা একেবারেই নির্দিষ্ট একটা স্ট্রাকচারই প্রত্যেকটা নিউক্লিওসোমে থাকে। হ্যাঁ, যখন এখন তুমি যদি বলতে পারো রেপ্লিকেশনের পরে ম্যাডাম যখন আবার কয়েলিং হয়,
তোমার নিউক্লিওসোমের যে হিস্টোন প্রোটিন এটা কনফিগারেশন সেম, হয়তোবা ক্রোমোসোমের স্ট্রাকচারটা ডিফারেন্ট হতে পারে। কেন? অনেক সময় রেপ্লিকেশনের সময় মিউটেশন হয়, এটা কি তোমরা জানো? এই যে মায়োসিসে তোমরা পড়ছিলে না, ক্রসিং ওভার হয়, তারপর অনেক সময় ডিএনএ ভেঙে যায়, মিউটেশন পড়ছে লাগে, স্ট্রাকচারাল মিউটেশন, কেমিক্যাল মিউটেশন পড়ছে লাগে না? মিউটেশন যদি তোমাদের ধারণা না থাকে তাহলে তোমরা শুধু এতটুকু জানতে থাকো, sudden change of chromosome, sudden change of nucleotide sequence or chromosome structure is called mutation। অর্থাৎ যখন রেপ্লিকেশন হতে থাকে নানান ধরনের মিউটেশন হতে পারে। হ্যাঁ, এই মিউটেশনের সময় যদি ক্রোমোসোমের স্ট্রাকচার পরিবর্তন হয় তাহলে দুটো মাদার ক্রোমোসোম এবং ডটার ক্রোমোসোম দুটোর মধ্যে কিছুটা পার্থক্য হতেই পারে, কিন্তু যখন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়, হ্যাঁ এটা পার্থক্য হতেই পারে, যেমন ক্রসিং ওভার হয়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়, তখন তো তাদের চেঞ্জ হয়। হ্যাঁ, কিন্তু হিস্টোন প্রোটিনের যে কম্বিনেশন এটা কিন্তু নির্দিষ্ট, 2A 2B 3 4 এবং লিঙ্কার, এটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু হয়তো এটা সামনে থাকবে পেছনে থাকবে, এটা হতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, ক্রিয়েচার অফ নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন গুলো ছিল বেসিক, নন হিস্টোন প্রোটিন হচ্ছে অ্যাসিডিক। আর মোর ইম্পর্টেন্ট দ্যান হিস্টোন প্রোটিন, আমার কাছে এই লাইনটাই যে বলে যে মোর ইম্পর্টেন্ট দ্যান হিস্টোন প্রোটিন। মোর ইম্পর্টেন্ট দ্যান হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন আমার কাছে মনে হয় না যে দুটোর মধ্যে লেস ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ। হিস্টোন প্রোটিন যদি না থাকে কয়েলিং আনকয়েলিংটা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? জিন কন্ট্রোলটা ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু আমার কাছে এটা কাছে মোর ইম্পর্টেন্ট কথাটা কেমন যেন মনে হয়। আমাদের সোসাইটিতে আমাদের পরিবেশে যদি চিন্তা করো, প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট, কোনো একটা কিছু নাই থাকলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এটা আমরা জানি, তাই না? আচ্ছা, তো রেগুলেটরি মলিকুল, নন হিস্টোন প্রোটিন গুলোর মূল কাজ হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন সিনথেসিসটাকে রেগুলেট করা, কিংবা একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরির অংশটাকে রেগুলেট করা, এটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন এর কাজ। তোমরা যদি দেখো যে হিস্টোন প্রোটিন পাশাপাশি দুটো নিউক্লিওসোম তৈরি করে, মাঝখানে যে লিঙ্কার রিজিয়ন থাকে এখানে তোমার নন হিস্টোন প্রোটিন গুলো থাকে। এই যে দেখো, এগুলো হচ্ছে নন হিস্টোন প্রোটিন, এদের কাজ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, এরকম নানান ধরনের কাজ করে। তো মোস্ট ইম্পর্টেন্ট নন হিস্টোন প্রোটিন হচ্ছে ফসফোপ্রোটিন, ঠিক আছে? ডিএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজের কাজ হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করা, এটা একটা এনজাইম। আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ, নিউক্লিওটাইড ট্রাইফসফেটেজ, আসলে নিউক্লিওটাইড আমরা জানি কি, একটা নাইট্রোজেনাস বেস থাকে, একটা সুগার বন্ড থাকে আর একটা ফসফেট বন্ড থাকে, তাই না? যখন ওই একটা ফসফেটের জায়গায় তিনটা ফসফেট থাকে, সেই তিনটা ফসফেট থেকে প্রথমে নিউক্লিওটাইড ট্রাইফসফেটেজ একটা এনজাইম, সে কি করে এই নিউক্লিওটাইড ট্রাইফসফেট থেকে একটা ফসফেটকে রিমুভ করে দেয়, তখন সেটা হয় নিউক্লিওটাইড ডাইফসফেট। আবার নিউক্লিওটাইড ডাইফসফেটেজ কি করে, এই নিউক্লিওটাইড ডাইফসফেট থেকে আরেকটা ফসফেট রিমুভ করে দেয়, তাহলে থেকে গেল একটা ফসফেট, এটাকে বলে নিউক্লিওটাইড ফসফেট, কিন্তু আমরা দুটোটা বলি নিউক্লিওটাইড। এই একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইড যোগ হয়ে তৈরি হয় কি ডিএনএ। ক্লিয়ার কিনা? তাহলে নন হিস্টোন প্রোটিন গুলো, হিস্টোন প্রোটিন ছাড়াও ক্রোমোজোমে যে ধরনের প্রোটিন গুলো থাকে, এগুলো থাকে কোথায়? দুটো নিউক্লিওসোমের মাঝখানে যে লিঙ্কার ডিএনএ ওখানে থাকে, এবং এরা মূল কাজ হচ্ছে ডিএনএ টাকে অ্যাক্টিভিটিসটাকে রেগুলেট করা, ডিএনএ অ্যাক্টিভিটিস, এটা থেকে প্রোটিন সিনথেসিস কিংবা যে কোনো ফাংশনের অ্যাক্টিভিটিসকে রেগুলেট করাটাই হচ্ছে নন হিস্টোন প্রোটিনের কাজ। এগুলো মূলত অ্যাসিডিক হয়। ক্লিয়ার? ম্যাডাম, নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ টেজ, যে কোনো প্রোটিনের সাথে যদি এজিই থাকে মানে এটা এনজাইম। এনজাইমের কাজ কি? সে ক্যাটালাইজ করে, যে কোনো রিঅ্যাকশনকে ক্যাটালাইজ করে, তাই না? যেমন ধরো এখানে দেওয়া আছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট, মানে একটা নিউক্লিওটাইড যেখানে তিনটা ফসফেট গ্রুপ আছে, তাই না? জি ম্যাডাম।
আমাদের ডিএনএ তৈরি করার জন্য যে নিউক্লিওটাইড তৈরি হয় সেটার জন্য প্রয়োজন একটা ফসফেট, তিনটা না কিন্তু, তাই তো? এখন নিউক্লিওটাইড ট্রাইফসফেট থেকে আমার নিউক্লিওটাইড মনোফসফেটে কনভার্ট করতে হবে। কিভাবে? যে রিঅ্যাকশনটা তৈরি হয় নিউক্লিওটাইড ট্রাইফসফেটের সাথে পানি যোগ হয়ে নিউক্লিওটাইড ডাইফসফেট এবং একটা ফসফেট রিমুভ হয়ে যায়। এই যে একটা ফসফেটকে রিমুভ করার জন্য যে এনজাইমটা প্রয়োজন, সেই এনজাইমের নাম হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট। সে খুবই স্পেসিফিক, তার মূল কাজ হচ্ছে নিউক্লিওটাইড ট্রাইফসফেট থেকে নিউক্লিওটাইড ডাইফসফেট তৈরি করা। ঠিক আছে? সে সব সময় এই রিঅ্যাকশনে কাজ করে। এখন এখানে যদি হয় নিউক্লিওটাইড ডাইফসফেট প্লাস ওয়াটার ইকুয়াল টু নিউক্লিওটাইড মনোফসফেট, সেখানে কিন্তু ট্রাইফসফেটেজ কাজ করবে না, সেখানে কাজ করবে ডাইফসফেটেজ। ক্লিয়ার? ম্যাডাম। ওকে ম্যাডাম। আচ্ছা, আদার নন জেনেটিক ম্যাটেরিয়াল। আদার নন জেনেটিক ম্যাটেরিয়াল গুলো কি কি? লিপিড থাকে, আমরা জানি ক্রোমোজোমে লিপিড থাকে, মেটালিক আয়ন থাকে, পলিস্যাকারাইড থাকে। লিপিড হচ্ছে কি? ফ্যাট-লাইক স্ট্রাকচার, প্লে প্রোটেক্টিভ রোল ইন দ্য সেল ডিভিশন এগেইনস্ট দ্য ক্রোমোজোম মিসএগ্রিগেশন। ক্রোমোজোমের স্ট্রাকচারের মধ্যে যখন আমরা পড়ছিলাম তখন পড়ছিলাম যে ক্রোমোজোমের চতুর্পাশে একটা লিপিড বাইলেয়ার থাকে। আচ্ছা, মেটালিক আয়ন থাকে। তোমার যে কোনো প্রোটিনের কথা যদি চিন্তা করো সেখানে অবশ্যই মেটালিক আয়ন থাকবে। এখন নিউক্লিয় ক্রোমোজোম স্ট্রাকচার করে নানান ধরনের প্রোটিন থাকে। হ্যাঁ, তো স্পেসিফিক মেটালিক আয়ন যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো কিন্তু তোমার ক্রোমোজোমের মধ্যে থাকে। এগুলো বিভিন্ন প্রোটিনের ফাংশন কিংবা ক্রোমোজোমের রেপ্লিকেশনে বিভিন্ন ফাংশনে তারা কাজ করে, সহায়ক হিসেবে কাজ করে। তারপরে থাকে পলিস্যাকারাইড। হোয়াট ইজ পলিস্যাকারাইড? পলিস্যাকারাইডস। স্যাকারাইড মানে কি? স্যাকারাইড সুগার। সুগার। পলিস্যাকারাইড মানে হচ্ছে সুগারের অনেকগুলো সুগার একটার সাথে মিলে যে একটা সিকোয়েন্স তৈরি করে, সেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। কত ধরনের পলিস্যাকারাইড আছে বলো তো? বলতে পারবে কত ধরনের পলিস্যাকারাইড আছে? দুই ধরনের, সুগার, নন সুগার। পলিস্যাকারাইড তিন ধরনের, সেলুলোজ, স্টার্চ আর গ্লাইকোজেন। সেলুলোজ হচ্ছে খুবই স্পেসিফিক, সেটা থাকবে কোথায়? প্লান্টে। স্টার্চও প্লান্টে থাকে। একমাত্র গ্লাইকোজেন থাকে হিউম্যানে কিংবা প্রাণীতে। ওই যে আমরা বলি না যে গাছ যে শক্ত কাঠ হয় সেখানে কি থাকে? সেলুলোজ থাকে। আমাদের হিউম্যান বডি কিন্তু সেলুলোজকে কখনো ভাঙতে পারে না। আমাদের সেই এনজাইম না থাকে, আমাদের সেই এনজাইমটা নাই। সেলুলেজ যে এনজাইমটা, সেলুলোজকে ভাঙার জন্য সেলুলেজ, এই এনজাইমটা আমাদের শরীরে নেই, যার কারণে আমরা ঘাস খেতে পারি না, আমরা খড় খেতে পারি না। হ্যাঁ, কিন্তু গরুর তো সেলুলেজ থাকে, যার কারণে সে খড় খায়, সে ঘাস খায়। আমরা স্টার্চ খেতে পারি। হ্যাঁ, সেখানে স্টার্চ থাকবে, সেখানে কিন্তু সেলুলোজ থাকে না। যে সেলুলোজ যদি থাকে তাহলে সেটা কিন্তু আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, সেটা ভাঙবে না। অনেকে বলে না শাক খাও বেশি করে পেট পরিষ্কার হয়, বলে না কেন? শাকে সেলুলোজ থাকে। তুমি যদি শাক খাও সেলুলোজ অংশটা ভাঙবে না, সেটা তোমার পেট থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য বলা হয় প্রচুর পরিমাণে শাকসবজি খাও, সেখানে অনেক সেলুলোজ থাকে, সেটা ভাঙবে না। কিন্তু সেখানে স্টার্চ থাকবে, বিভিন্ন ধরনের ভেজিটেবলস থাকবে, ভিটামিনস, মিনারেলস, নানা ধরনের আয়ন থাকবে। সেজন্য আমরা স্টার্চ ভাঙতে পারি আমাদের শরীরে। স্টার্চ মেটাবলিক পাথওয়ের জন্য যতগুলো এনজাইম আছে আমাদের সেটা শরীরে আছে, কিন্তু এটা নেই তোমার সেলুলোজ ভাঙার জন্য এনজাইমটা আমাদের নেই, যার কারণে আমরা কখনো সেলুলোজ ভাঙতে পারি। এনিওয়ে ম্যাম, বলো ম্যাম, এই স্লাইডটার আগের স্লাইডটাতে যে ওই নন হিস্টোন প্রোটিন এনজাইমগুলোর নাম লেখা ছিল, সেটা ছিল নিউক্লিওসাইড মনে হয় লেখা ছিল। এটা কি ম্যাম ভুল? নিউক্লিওটাইড হবে না, এটা ঠিকই আছে। নিউক্লিওসাইড ট্রাইফসফেট। নিউক্লিওসাইড মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নাইট্রোজেনাস বেসের সাথে যখন সুগার মলিকিউল যোগ হয় সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। তার সাথে যুক্ত হয় নাই, এটাকে তিনটা ফসফেট যুক্ত হয়ে বলা হচ্ছে নিউক্লিওসাইড ট্রাইফসফেট।
যদি তুমি ফসফেটটা না লিখো সেখানে লিখতে হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড মানে কিন্তু মনোফসফেট, নিউক্লিওটাইড কিন্তু মানে ট্রাইফসফেট না, ঠিক আছে? স্ট্রাকচার অফ ডিএনএ, আমার 10 মিনিট সময় আছে, হ্যাঁ 10 মিনিটের মধ্যে আমি দেখি কমপ্লিট করতে পারি কিনা, না হলে আমাকে আরেকটা ক্লাস নিতে হবে, বেটার কমপ্লিট করে ফেলি। স্ট্রাকচার অফ আরএনএ আমরা সবাই জানি হোয়াট ইজ দ্য আরএনএ। এখন বর্তমান যে সিচুয়েশন, এখানে মনে হয় আরএনএ জিনিসটা কি এখানে যে শিক্ষিত সেও জানে, যে অশিক্ষিত সেও জানে, তাই না? কোভিড-19 আরএনএ ভাইরাস সবাই শুনছে, তাই না? কোভিড-19 হচ্ছে আরএনএ ভাইরাস, টিভিতে শুনছে না আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, কোভিড-19। আচ্ছা, স্ট্রাকচারাল ইউনিট কি আমরা সেটা জানি। আরএনএ তে তোমার অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে, ডিএনএ তে থাইমিন থাকে এবং আরএনএ তে ইউরাসিল থাকে। এটা সিঙ্গেল স্ট্র্যান্ড আমরা জানি, আমরা মনে হয় এইচএসসি তে পড়াশোনা করে আসছি। সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকে, কিন্তু তাদের মধ্যে যদি কমপ্লিমেন্টারি কোনো সিকোয়েন্স থাকে অনেক সময় তারা পেয়ার তৈরি করে। আবার কি করে, কমপ্লিমেন্টারি সিকোয়েন্স যদি পেয়ার তৈরি করে কখনো তাহলে তারা ফোল্ডিং হয় এবং লোকালাইজড হেলিক্যাল তৈরি করে। হেলিক্যাল জিনিসটা কি আমরা যদি একটু গিয়ে দেখি, এই যে দেখো ডিএনএ হেলিক্স আমরা কি জানি, তাই না? এভাবে দড়ির মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে হেলিক্স তৈরি করে। ঠিক তেমনি আরএনএ কখনো কখনো হেলিক্যাল রিজিয়ন, কোনো কোনো জায়গায় এরকম হেলিক্যাল রিজিয়ন তৈরি করতে পারে। কমপ্লিমেন্টারি রিজিয়ন গুলো কখনো কখনো পেয়ার তৈরি করে এবং এটা হেলিক্যাল লোকালাইজ কিছু হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করতে পারে। এটা তোমার বিভিন্ন ধরনের আরএনএ আছে, হ্যাঁ একটা একটা আরএনএ স্ট্রাকচার এক এক রকম এবং সেটা নির্দিষ্ট। এখন তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা আমি এ বি সি 3 জায়গাতে করেছি এবং ব্যাখ্যাও দিয়েছিলাম যে আসলে ডিএনএ এবং আরএনএ, থাইমিন এবং ইউরাসিল, যদি আমরা ডিএনএ এবং আরএনএ বলি, ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোজ রাইবোনিউক্লিক অ্যাসিড, আর হচ্ছে আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। মিউট করো সবাই, মিউটটা একটু শেষ করো। আরএনএ রাইবোজোমের মধ্যে, আরএনএ এর মধ্যে 2 নাম্বার কার্বনের হাইড্রোক্সাইল গ্রুপ থেকে যখন অক্সিজেন খুলেছে, সবাই আনমিউট করো তো। আরএনএ তোমার 2 নাম্বার কার্বন থেকে যদি হাইড্রোক্সাইল গ্রুপে একটা অক্সিজেন চলে যায় সেটাকে বলা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ, সুগার মলিকিউল। আচ্ছা, আরেকটা পার্থক্য হচ্ছে ডিএনএ তে থাইমিন থাকে এবং আরএনএ তে ইউরাসিল থাকে। আমি মিউট করো তো, মিউট করো সবাই। আচ্ছা, ডিএনএ তে থাইমিন থাকে এবং আরএনএ তে ইউরাসিল থাকে। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, why DNA have thymine and RNA have uracil? যে পারবে সে আনমিউট করে আনসারটা দিবে, আনসার দিয়ে আবার মিউট করে ফেলবে। ম্যাম বলো। থাইমিন মানে ইউপি এর প্রতি আর কি বেশি মানে রেসিস্ট্যান্ট, কিন্তু ইউরাসিল তুলনামূলক কম রেসিস্ট্যান্ট। যদি কেন এটা আমি জানি না, তো আমি এতটুকুই জানি যে এটা কম রেসিস্ট্যান্ট থাইমিনটা, আর ইউরাসিলটা মানে থাইমিনটা বেশি রেসিস্ট্যান্ট আর ইউরাসিলটা কম রেসিস্ট্যান্ট, যার জন্য ডিএনএ তে যদি থাইমিন থাকে। আমি তোমার আনসারটা পেয়ে গেছি, তুমি মিউট করো। আর কারো কি তোমরা কোনো আনসার দিতে পারবে? তাহলে আমি কন্টিনিউ করি। ম্যাম হ্যালো। হ্যাঁ বলো। ম্যাম ইউরাসিলটা হচ্ছে আপনার এনার্জেটিক্যালি লেস এক্সপেন্সিভ হয়, অর্থাৎ এটা আর কি মানে এনার্জেটিক্যালি লেস এক্সপেন্সিভ হওয়ার কারণেই এটা থাইমিনটা প্রডিউস করতে পারে না। কিন্তু যদি যেটা পরবর্তীতে কিন্তু আরএনএতে অনেক বড় একটা ইফেক্ট ফেলে, এই কারণে আর কি। কেন মূল কারণটা কি, কেন এটা লেস এনার্জি এফিসিয়েন্সি? ম্যাডাম মানে কেমিক্যাল ডিগ্রেডেশনের ফলে সাধারণত এই হয়ে থাকে আর কি ইউরাসিলটা। কেন কি এমন জিনিস ইউরাসিলে কি এমন জিনিস আছে যার কারণে কেমিক্যাল ডিগ্রেডেশন হয় বেশি? কি এমন? ডিএনএটা বেশি স্টেবল, কারণ ডিএনএ তে শুধুমাত্র হাইড্রোজেন আছে আর আরএনএ তে হাইড্রোক্সিল থাকার কারণে আরএনএটা বেশি বিক্রিয়া হয়। আচ্ছা, তোমাদের আনসার আমি পেয়ে গেছি। আমার সময়টা কম, 5 মিনিট। আমার আরো অনেকগুলো স্লাইড ছিল, আমি করতে পারিনি। তো যাই হোক, এই উত্তরটা দিয়ে আমি শেষ করে দিই। হ্যাঁ খুব ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম যে ডিএনএ তে মিথাইল গ্রুপ থাকে এজন্য বেশি স্টেবল। এটাই আমি ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ দেখো, ইউরাসিল এবং থাইমিনের মধ্যে তুমি স্ট্রাকচারের যে পার্থক্যটা যদি তোমরা দেখো,
এই যে 1 2 3 4 1 2 3 4 5 6 এই 6 নাম্বার কার্বনে এখানে একটা মিথাইল গ্রুপ আছে। ইউরাসিলের এই জায়গাটাতে মিথাইল গ্রুপ নেই, সেজন্য ধারণা করা হচ্ছে যে এই জায়গাটাতে যেহেতু মিথাইল গ্রুপ নেই, যার কারণে এটা খুবই রিঅ্যাক্টিভ হওয়ার কারণে এটা যে কোনো একটা মলিকিউলের সাথে রিঅ্যাকশন করতে পারে, একটা নতুন স্ট্রাকচার তৈরি করতে পারে, ঠিক আছে। কিন্তু থাইমিনে কিন্তু এই মিথাইল গ্রুপটা থাকার কারণে সে খুবই স্টেবল, ইউরাসিল খুবই আনস্টেবল। এজন্য ডিএনএ হচ্ছে নির্দিষ্ট এবং সে কখনো মিউটেশন ছাড়া চেঞ্জ হয় না, কিন্তু আরএনএ কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি মিউটেশন হয়। তোমরা যদি বর্তমানে জানো যে করোনা ভাইরাস সে আরএনএ ভাইরাস এবং সে খুব ফ্রিকুয়েন্টলি সেটাই তার জিন সিকোয়েন্স চেঞ্জ করছে, তার কারণ হচ্ছে তার মধ্যে ইউরাসিল আছে, ঠিক আছে। এবং আমরা জানি ভাইরাস প্রতি বছরে আমাদের যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এই আরএনএ ভাইরাস গুলোর মধ্যে ইউরাসিল থাকার কারণে সে ফ্রিকুয়েন্টলি তার মিউটেশন হয়। এই বছরে ভাইরাসের সিমটম গুলো যা হয়, পরবর্তীতে ভাইরাসের সিমটম গুলো একটু ভিন্ন হয়, কারণ এই 1 বছরের মধ্যে সে কিন্তু মিউটেশন করছে। এজন্যই বর্তমানে করোনা ভাইরাস খুব ফ্রিকুয়েন্টলি মিউটেশন করে, কারণ হচ্ছে এটা ইউরাসিল থাকে, ইউরাসিল হচ্ছে খুব আনস্টেবল। কারণ হচ্ছে এই 6 নাম্বার কার্বনে যে কার্বনটা থাকে সে তার মধ্যে মিথাইল গ্রুপ না থাকার কারণে সে খুব রিঅ্যাক্টিভ। আমাদের শরীরে কিন্তু আরএনএ আনস্টেবল, তাই না? আনস্টেবল হওয়ার কারণে আমরা কিন্তু তোমার আরএনএ কিন্তু নির্দিষ্ট থাকে না, আরএনএ থেকে কুইকলি প্রোটিন তৈরি হয়ে যায়, কিন্তু ডিএনএ কিন্তু নির্দিষ্ট। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমার আর 3 মিনিট সময় আছে, আমাকে এখান থেকে লিভ করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে আমার দেখা হবে, খুব সম্ভবত লাস্টে একটা ক্লাস আছে, সেই ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো গুড বাই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো লিখে রাখো। এবং ম্যাম ভিডিওটা কিভাবে পাবো? আচ্ছা, আমি তো রেকর্ডে ক্লিক করে রেকর্ড করলাম, এখন আমি লিভ করলে হয়তো বা ভিডিওটা কনভার্ট হবে, কনভার্ট হওয়ার পরে না ম্যাম রেকর্ড অফ করতে হবে, না হলে নাও হতে পারে। না, আমি রেকর্ড করে ফেলছি, আমি লিভ করলে এটা অটোমেটিক কনভার্ট হওয়া শুরু করবে, ঠিক আছে? 3 মিনিট সময় আছে আমার। তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্নগুলো লিখে রাখো, নেক্সট ক্লাসে আমি যখন কাজ করবো তোমরা আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? বাড়াইনি বাড়া